আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট টিউটোরিয়ালের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। মিশন ঢাবির তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসলে তোমাদের ভাইয়ের বুয়েটের টার্ম ফাইনাল চলতেছে, এই কারণে এই ক্লাসটা দিতে একটু দেরি হয়ে গেল, তো তোমরা একটু মাফ করে দিও। তো সমস্যা নেই, আমাদের আজকে আমরা তাপগতিবিদ্যা শেষ করে ফেলবো। এবং লাস্ট ক্লাস পর্যন্ত আমরা আসলে কি পড়েছিলাম, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা হিট ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন এই রিলেটেড পড়াশোনা করব এবং রিটেনগুলো দেখার চেষ্টা করব। আজকে ক্লাসটা একটু বড় হবে। ওকে, দেখো, সো প্রথমে আজকে যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন, এটা নিয়ে। তো হিট ইঞ্জিনটা কি জিনিস? হিট ইঞ্জিনটা হচ্ছে আমাদের কোনো একটা তাপ উৎস থেকে, যে উচ্চ তাপমাত্রা ধরে নাও TH, ঠিক আছে, সেখান থেকে তাপ নিবে, সেই তাপের একটা অংশ সে কাজে পরিণত করবে। এই কাজটাই আমরা চাই, এটাই আমাদের আউটপুট, ঠিক আছে। তাপ শক্তি নিয়ে তার একটা অংশ কাজে পরিণত করবে, বাকিটুকু তাপ গ্রাহককে দিয়ে দিবে। ওকে, এখন আমাদের অত ডিটেলসে জানতে হবে না, হালকা পাতলা জানলেই হবে। তো এখানে আমাদের এই কৃত কাজ এটা হচ্ছে, তুমি যে পরিমাণ তাপ শক্তি তাপ উৎস থেকে পাইছো অর্থাৎ QH বিয়োগ যে পরিমাণ তাপ শক্তি তাপ গ্রাহকে চলে গেছে অর্থাৎ QC, ঠিক আছে। তো এখন আমাদের দরকার হচ্ছে এফিসিয়েন্সি বের করা। আমরা জানি এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বা ইনপুট, এখানে আউটপুট হচ্ছে W, আর QH যে পরিমাণ তাপ আমার তাপ উৎস থেকে আসতেছে এটা হচ্ছে আমাদের ইনপুট। সো আমাদের এফিসিয়েন্সি কি হবে? আউটপুট বাই ইনপুট অর্থাৎ W বাই QH। তো এখানে W মানটা বসাই দিছি, আমরা W মানটা বসাই দিছি। দেন এখানে হচ্ছে এটা কাটাকাটি করলে আমাদের এরকম একটা ভ্যালু আসে, এটা সমান সমান 1 মাইনাস QC বাই QH। এখন আমার ইঞ্জিনটা যদি প্রত্যাগামী হয়, প্রত্যাগামী লাস্ট ক্লাসে বলছিলাম কি জিনিস, প্রত্যাগামী হয়, তাহলে আমাদের মনে আছে Q সমানুপাতিক T। তো তখন তুমি এই তাপমাত্রা বা তাপ শক্তিকে তাপমাত্রা দিয়ে রিপ্লেস করতে পারো, অর্থাৎ QCর জায়গায় তুমি TC লিখতে পারো, QH এর জায়গায় TH লিখতে পারো। এটা তোমরা জানো, আমি জানি। ওকে, আমরা সব সামনে যাই। এই যে এখানে লেখা আছে, এখানে এগুলো দেখানো আছে, একটু দেখে নিও। ওকে, এবার আসো রেফ্রিজারেটর, ঠিক আছে। রেফ্রিজারেটরে তার ইফিসিয়েন্সি নাই, এখানে আছে হচ্ছে কার্যাপেক্ষক অথবা কার্যকৃত সহক, ঠিক আছে, অথবা কার্যাপেক্ষক। অনেক বইতে কার্যাপেক্ষক লেখা থাকে। আচ্ছা, এটাকে COP এটা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা কি জিনিস বোঝার আগে একটু দেখো, এটা হচ্ছে ইফিসিয়েন্সির মতোই আর কি, কিন্তু রেফ্রিজারেটর আর হিট ইঞ্জিন হচ্ছে পরস্পর বিপরীত। কিরকম? তো ধরো রেফ্রিজারেটর তুমি চিন্তা করো, তোমার বাসায় ফ্রিজ আছে, সেখানে কি ঘটনা ঘটে? মনে করো এটা হচ্ছে রেফ্রিজারেটর, ঠিক আছে। তো ধরো তোমার এখানে একটা খাবার রাখছো, খাবার। তো ফ্রিজে আমরা খাবার রাখি কেন? খাবার গরম করার জন্য না ঠান্ডা করার জন্য? অবশ্যই ঠান্ডা করার জন্য। ফ্রিজে তো নিশ্চয়ই খাবার গরম করার জন্য আমরা রাখি না। এখন ঠান্ডা করা মানে কি? তাপ শক্তি ওখান থেকে নিয়ে নেওয়া বা চুষে নেওয়া। তাহলে এইটা যে তোমার যদি এটা ফুড হয়, তাহলে আমার রেফ্রিজারেটর কি করতেছে? ফুড থেকে তাপ শক্তি নিয়ে নিচ্ছে। লেটস সাপোজ এইটা হচ্ছে ধরো QC, ঠিক আছে, এখানে এটাকে QC দিয়ে প্রকাশ করছে। যে খাবারটা আছে সেখান থেকে তাপ শক্তি গ্রহণ করতেছে এবং এইটা কি করতেছে? পরিবেশে আমার তাপ শক্তিটাকে ছেড়ে দিচ্ছে। দেখো না, রেফ্রিজারেটরের পিছনে প্রচন্ড গরম থাকে পরিবেশ, সেইখানে আমাদের এই তাপ শক্তিটাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে আমরা জানি কোন একটা জায়গা থেকে তাপ নেওয়াটা কিন্তু এত সহজ না, ঠিক আছে। তাপ আমি এমনি এমনি নিলাম তাহলে কিন্তু হবে, তাপমাত্রা পার্থক্য তৈরি না হলে কিন্তু তাপ বের হয় না। এখন যেহেতু তোমার রেফ্রিজারেটরের ভিতরে ঠান্ডা তাপমাত্রা, পরিবেশে গরম তাপমাত্রা, তার মানে এখানে আসলে কি হচ্ছে? নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ প্রবাহিত হচ্ছে না? কিন্তু এটা তো পসিবল না, কারণ আমরা এটা আমরা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র থেকে দেখছি যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপে শক্তি আদান প্রদান হয়, কিন্তু এখানে তো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় শক্তি যাচ্ছে। তো এটা তো স্বতঃস্ফূর্ত না, নিজে নিজে হবে না। এই কারণে আমাদের কি করতে হয়? একটা কাজ করতে হয়। এই কাজ করা মানে কি জানো? ওই যে আমরা কারেন্টের বিল তুলি না, তোমার রেফ্রিজারেটর বা ফ্রিজের জন্য কারেন্টের লাইন লাগে না, কারেন্ট থেকে শক্তি নেয় না, এই শক্তির কাজটাই হচ্ছে ফুড থেকে তাপ বের করা, পরিবেশে ছেড়ে দেওয়া। এই কারণে আমরা কাজ নেই, যেটা আমরা ইলেকট্রিক ওয়ার্ক বলে থাকি, ঠিক আছে। তো এইখানে যেটা হয়, এই খাবার থেকে প্রাপ্ত শক্তি এবং এই কাজ, এই দুইটা যোগ হয়ে আমার QH হয়, অর্থাৎ QC প্লাস W সমান হচ্ছে QH। আচ্ছা, এবার আসো আমার ইনপুট কোনটা, আউটপুট কোনটা। আউটপুট কি? যেটা তুমি চাও। তুমি কি চাও? তুমি চাও খাবার ঠান্ডা হোক, তার মানে এইবার এটা হচ্ছে আউটপুট। দেখো আগেরটার সাথে কিন্তু আউটপুট ইনপুট চেঞ্জ,
সো এবার এটা হচ্ছে আউটপুট। আর ইনপুট কোনটা? ইনপুট মানে কি তুমি যেটা দিচ্ছ সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক এনার্জি, এটা তুমি দিচ্ছ, এটা তোমার ইনপুট, এটা তোমার ইনপুট। ঠিক আছে, তাহলে আমাদের কার্যকৃত সহগ কি হবে? আউটপুট বাই ইনপুট। আউটপুট কত? ডাব্লু, আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, আর এখানে একটু ভুল করছে, আউটপুট বাই ইনপুট। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার আউটপুট কত? কিউসি, ইনপুট কত? ডাব্লু। আউটপুট কত? কিউসি, ইনপুট কত? ডাব্লু। তাহলে কিউসি বাই ডাব্লু। এখন এই ডাব্লু এটা সমান সমান কি লেখা যায়? কিউএইচ মাইনাস কিউসি, এই জিনিসটা এখানে লেখা হয়েছে, কিউসি ডিভাইড বাই কিউএইচ মাইনাস কিউসি। সো আমাদের সিওপি, আচ্ছা এখানে আবার যেটা করছে এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য, প্রত্যাগামী অথবা আদর্শ প্রক্রিয়ার জন্য, সেইখানে আমাদের এই কিউগুলাকে টি দিয়ে রিপ্লেস করছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমি যদি একটু তোমাদের জিনিসটাকে সামারি করার চেষ্টা করি, তো হিট ইঞ্জিন যখন আমরা নিব, হিট ইঞ্জিন তখন আমাদের ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে হিট ইঞ্জিন যখন তুমি নিচ্ছ তখন তোমার ইনপুটটা কি? দেখো, ইনপুটটা হচ্ছে তুমি যে পরিমাণ তাপশক্তি তাপ উৎস থেকে দিচ্ছ, অর্থাৎ কিউএইচ। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে যে পরিমাণ কৃত কাজ তুমি পাচ্ছ। ঠিক আছে, তাহলে ইফিসিয়েন্সি কত? ডাব্লু বাই কিউএইচ, 1 মাইনাস Q2 বাই Q1, মানে Q2 হচ্ছে তাপ উৎস, আমি ধরে নিচ্ছি আর কি, বা তুমি যদি ওইটার মতো করে লিখতে চাও 1 মাইনাস QH বাই QC, হোয়াট এভার। আর যদি প্রত্যাগামী হয় তাহলে এটা হয় 1 মাইনাস TH বাই TC। আচ্ছা, এবার আসো, তুমি যখন রেফ্রিজারেটর নিচ্ছ, ঠিক আছে, রেফ্রিজারেটর, তখন কি ঘটনা করতেছে? ইনপুটকে, ইনপুট হচ্ছে খাবার থেকে যে পরিমাণ শক্তিটা যাচ্ছিল কিউসি, এই যে দেখো কিউসি। আর আউটপুট কোনটা? সরি, ইনপুট না, ইনপুট হচ্ছে ডাব্লু। ইনপুট হচ্ছে তুমি যে পরিমাণ কাজ দিচ্ছ, আর আউটপুট হচ্ছে কিউসি। ওকে, তাহলে এখানকার এফিসিয়েন্সি যেটা হচ্ছে এখানে কার্যকৃত সহগ সিওপি, সেটা কত? আউটপুট বাই ইনপুট, অর্থাৎ কিউসি কিউএইচ মাইনাস কিউসি। প্রত্যাগামী যদি হয় বা আদর্শ যদি হয় তাহলে এটা আসতেছে টিসি টিএইচ মাইনাস টিসি। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখে নিবা, এখানে বোঝার কিছু নাই। ঠিক আছে, এখানে জাস্ট আমাকে বলছে কিউসিটা এমএস ডেল থিটা হতে পারে, এমএলএফ হতে পারে, এগুলো এখন দরকার নেই, এগুলো আমরা যখন ম্যাথ করব তখন দেখব। ওকে, তো এবার আসো কার্নোট সাইকেল। কার্নোট সাইকেলে আমি একটু হালকা পাতলা বলে দিই, অত ডিটেলসে লাগবে না। ডিটেলসে লাগবে না মানে তোমরা তো জানোই আসলে ডিটেলস, আমি হালকা পাতলা বলে দিই। কার্নোট সাইকেল হচ্ছে একটা সাইকেল, একটা সাইকেল মানে যে জায়গা থেকে যাত্রা শুরু করে সেখানে ফেরত আসে। তো এটা 4টা স্টেপ আছে, এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 4টা স্টেপ আছে। সো প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, পরেরটা হচ্ছে প্রসারণ না সংকোচন, বলো তো? প্রসারণ। পরেরটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরেরটা কি? সমষ্ণ সংকোচন। এরপরেরটা কি? রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে 2টা সমষ্ণ প্রক্রিয়া, 2টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা তো তোমরা জানো। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা এটা তো তোমরা জানো। তো প্রথমে কি হচ্ছে দেখো, সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণে আমরা জানি যে টেম্পারেচার কনস্ট্যান্ট, সো ডিকিউ সমান ডিডাব্লিউ। রুদ্ধতাপীয় প্রসারণে ডিকিউ 0, সো ডিডাব্লিউ সমান সমান মাইনাস ডিউ। ওকে, সমষ্ণ প্রসারণে আবার যেহেতু এটা প্রসারণ হবে না, এটা হবে সংকোচন। সংকোচন, সংকোচন কেন? কারণ দেখো তোমার আয়তন কমতেছে, সো সংকোচন। তো এখানে আমাদের ডিকিউ হবে ডিডাব্লিউ, কিন্তু এখানে মাইনাসগুলো তোমার এখন চিন্তা করার দরকার নেই, মানে এখানে তো অনেক কিছু লেখা আছে, বুঝতে পারতেছো? সো এখানে এত কিছু প্যারা খাওয়ার দরকার নেই, আমরা যখন ম্যাথ করবো না তখন বুঝতে পারবা। তুমি জাস্ট সেটা মনে রাখো যে কোথায় কোথায় সমষ্ণ হচ্ছে, কোথায় কোথায় রুদ্ধতাপীয় হচ্ছে। আর সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্রগুলো মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের সূত্রগুলো মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইফেক্ট। যেমন ধরো আমি ধরে নিচ্ছি এ বিন্দু, যেটা এখানকার প্রেসার P1, আয়তন V1, টেম্পারেচার T1।
ঠিক আছে, তুমি যখন বি বিন্দুতে আসতেছো তুমি সমষ্ণ প্রসারণ করতেছো, তার মানে আমাদের প্রেসার চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া। আবার তুমি যখন সি বিন্দুতে আসতেছো, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, তার মানে সবকিছু চেঞ্জ হবে। ঠিক আছে, আবার তুমি যখন সি থেকে দিতে আসতেছো তখন কি হবে বলতো? সমষ্ণ সংকোচন, তার মানে প্রেসার চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। ঠিক আছে, এইবার ধরো এ থেকে বি এর মধ্যে সমষ্ণ প্রসারণ হয়েছে, তার মানে এ থেকে বি এই দুইটা বিন্দুতে যে কোঅর্ডিনেট আছে এই কোঅর্ডিনেটগুলা সমষ্ণ প্রক্রিয়ার বয়েলের সূত্র মেনে চলে। অর্থাৎ এখান থেকে লেখা যায় P1 V1 সমান P2 V2। বুঝতে পারছো সমষ্ণ প্রক্রিয়া যে? আবার বি এবং সি এরা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রসারণ, তার মানে তারা রুদ্ধতাপীয় সূত্র মেনে চলে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? P2 V2 টু দি পাওয়ার গামা সমান P3 V3 টু দি পাওয়ার গামা। একইভাবে যেহেতু সি থেকে ডি, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা সমষ্ণ সংকোচন, তার মানে এখানেও আমাদের মেনে চলবে কি মেনে চলবে? P3 V3 সমান সমান P4 V4। ওকে, একইভাবে এই ডিএ এটাও তো একটা রুদ্ধতাপীয় সংকোচন, তার মানে P4 V4 টু দি পাওয়ার গামা সমান সমান P1 V1 টু দি পাওয়ার গামা। গামা যদি বলে না যায় যেটা কোন ধরনের পরমাণু, গামাটা অনেকভাবে বলে দিতে পারে। অনেক সময় গামার মান দিয়ে দেয়, অনেক সময় স্বাধীনতার মাত্রা দিয়ে দেয়, অনেক সময় কত পরমাণু অণু এগুলো দিয়ে দেয়, এগুলো লাস্ট ক্লাসে দেখাইছিলাম। সো গামা কিছু না বলে দিলে বা কোনো তথ্য না দিলে গামা ধরবা 1.4। ঠিক আছে, ওকে, আমরা সামনে করব ম্যাথ করব আর কি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, এটা বোঝার কিছু নাই আসলে, এগুলো দেখে নিও। ওকে, কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এবার আসো এনট্রপি। এনট্রপি প্রথমে একটা কথা বলি যে এনট্রপি জিনিসটা আসছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি হলো শূন্য। এনট্রপি বললে ভুল হবে, এনট্রপির পরিবর্তন হলো শূন্য। এনট্রপির পরিবর্তন হলো শূন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, এনট্রপির পরিবর্তনের সূত্র কি? ডেল কিউ বাই টি, এটা তোমরা জানো। এখানে শোনো, অনেক ডিটেলসে পড়ার কিছু নাই, তোমার পরীক্ষার জন্য যতটুকু লাগে প্রিসাইসলি এখন অতটুকুই বুঝো। আমি জানি অনেকে এনট্রপি বুঝো না, এনট্রপি কি জিনিস এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি চাইলে এখন বুঝাইতে পারবো, কিন্তু এটা যদি ঠিক মতো বুঝাইতে যে আধা ঘন্টা 40 মিনিট চলে যাবে। সো আমি এখন তোমাদেরকে প্রিসাইসলি পড়ানোর চেষ্টা করতেছি, কারণ তোমার এখন এই জিনিসটা অত না বুঝলে হবে, তুমি জাস্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আপাতত জানো। ঠিক আছে, কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাস খাওয়ার একটা কারণ হচ্ছে যে সব কিছু বুঝে পড়তে চাই, কিন্তু অ্যাডমিশনে আসলে টাইম কম, বুঝছো? তোমাদের হাতে টাইম একদমই কম। এখন ডিটেলসে পড়ার টাইম নাই, এখন হচ্ছে কিভাবে আমি পরীক্ষায় ভালো করতে পারি সেটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এনট্রপি যদি অপ্রত্যাগামী প্রক্রিয়া হয় তাহলে এনট্রপির মান গ্রেটার দেন 0, এবং পৃথিবীর সকল প্রক্রিয়াই হচ্ছে এইটা। আর যদি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয় এনট্রপি হচ্ছে 0। সাম্য অবস্থায় এনট্রপি সর্বোচ্চ থাকে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখো। যেমন দেখো এখানে কিছু জিনিসপত্র দিছে, যে ধরো আমি এ থেকে বিতে আসলে এনট্রপি ডেল S1, বি থেকে সিতে আসলে এনট্রপি ডেল S2, সি থেকে ডিতে আসছে এনট্রপি ডেল S3, এটা হচ্ছে ডেল S4। ওকে, যখন তুমি এ থেকে বিতে আসতেছো সমষ্ণ কি বলতো? সমষ্ণ প্রসারণ। তাহলে সেই ক্ষেত্রে আমার এনট্রপি কি হবে? আমি ধরতেছি এ থেকে বিতে আসতে যে তোমার যে তাপ এখানে লাগতেছে, অর্থাৎ যেখানে যে তাপ ঢুকতেছে, তাপ সেটা ধরো কিউসি পরিমাণ তাপ ঢুকতেছে। ঠিক আছে, কিউসি পরিমাণ তাপ ঢুকতেছে। মজার ব্যাপার হচ্ছে এই কিউসি হচ্ছে রুদ্ধতাপীয় কাজের সমান, অর্থাৎ nRT1 ln V2/V1। ঠিক আছে, এখানকার তাপমাত্রা যদি T1 হয়। ওকে, সো এই কিউসি ডিভাইডেড বাই টিসি, টিসি হচ্ছে এখানকার তাপমাত্রা। এখানে যদি T1 এর জায়গায় টিসি হয় তাহলে সেটা হবে এখানে টিসি। আর ডেল S2 কি? ডেল S2 হচ্ছে তোমার বি থেকে সি, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তার মানে এনট্রপির পরিবর্তন শূন্য, এই জন্য ডেল S2 হচ্ছে শূন্য। ডেল S3 এটা কেন? কারণ দেখো এখান থেকে তাপ কিছুটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাপ কিছুটা বের হয়ে যাচ্ছে, এই জন্য এখানে লিখছে QH/T। আচ্ছা, এখানে অনেক না গেজাইছে, আমি একটু সহজে তোমাদেরকে দেখাই। এখানে অনেকভাবে লিখছে, এত দেখার দরকার নেই। আসলে আমি তোমাদের একটা সামারি করে দিই, একটা সুন্দর মতো কার্নোট সাইকেলের একটা সুন্দর সামারি করে দিই। এই সামারিটা পড়লে মোটামুটি কার্নোট সাইকেল আর কিছু লাগবে না। দেখো একটা বিশাল বড় কার্নোট সাইকেল আঁকাবো এখন। তো ধরো এটা একটা কার্নোট সাইকেল, নাম দাও A B
বি সি ডি। এই কার্নোট সাইকেলের আমরা একটু হিসাব করে দেখি যে ধরো প্রথমে এইটার স্থানাঙ্ক হচ্ছে P1 V1 T1, এইটা হচ্ছে P2 V2 T1, ঠিক আছে, এইটা হচ্ছে P3 V3 T2, আর এটা হচ্ছে P4 V4 T2। আচ্ছা একটা মজার কথা বলি, আচ্ছা সেটা বলবো তার আগে দেখো, আমাদের যখন তুমি কার্নোট সাইকেল নিবা, কার্নোট সাইকেল কিন্তু একটা তাপ ইঞ্জিন, হ্যাঁ, হিট ইঞ্জিন, আদর্শ হিট ইঞ্জিন। কার্নোট সাইকেলটা কি? সাইকেল, CYCLE, সাইকেল, এটা কিন্তু একটা আদর্শ তাপীয় ইঞ্জিন, অর্থাৎ এটা একটা হিট ইঞ্জিনের মতো কাজ করবে, ঠিক আছে, হিট ইঞ্জিনের মতো কাজ করবে। তাহলে এটা ডিরেকশন কোন দিকে? প্রথমে তুমি এই যাচ্ছ, এই আসতেছো, এই যাচ্ছ। আচ্ছা, তো প্রথমে আমি বলছি কি, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, এটা কি? সমষ্ণ সংকোচন। আর এটা হচ্ছে ফাইনালি রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, এটা হচ্ছে পি ভার্সেস, উল্টা লিখলাম, পি ভার্সেস ভি গ্রাফ। ওকে, পি ভার্সেস ভি গ্রাফ। আচ্ছা এবার একটু খেয়াল করো, তো প্রথমে যেহেতু সমষ্ণ প্রসারণ, এই ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলবে, অর্থাৎ আমাদের বয়েলের সূত্র কি বলে? এই দুইটা আর এই দুইটা সমান, গুণফল আর কি, P1 V1 সমান হচ্ছে P2 V2। ওকে, আচ্ছা আরেকটা কথা আছে, যেহেতু এটা একটা তাপীয় ইঞ্জিন, তার মানে এখানে তাপের আদান প্রদান হবে, অর্থাৎ এখানে যেটা হয় দেখো, প্রথমত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান 0, এটা আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান 0, তার মানে এখানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তাহলে আদান প্রদান কখন হবে? যখন তুমি সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কাজ করতেছো, অর্থাৎ এইখান দিয়ে তোমার তাপ শক্তি ভিতরে ঢুকবে, এইখান দিয়ে কার্নোট সাইকেল থেকে তাপ শক্তি বাইরে বের হয়ে যাবে। সো এটাকে আমি ধরে বললাম হচ্ছে Q1, আর যে পরিমাণ তাপ শক্তি বের হয়ে গেল এটা ধরো Q2। ওকে, এখন Q1 এটা যেহেতু সমষ্ণ প্রসারণের ভিতর দিয়ে ঢুকছে, তার মানে এটা বেসিক্যালি আমার সমষ্ণ প্রসারণে কৃত কাজের সমান। সেটা কত? nRT1 ln V2/V1। ভাইয়া এটা আপনি nRT1 কেন লিখলেন? কারণ দেখো টেম্পারেচার হচ্ছে T1, এইখানকার টেম্পারেচার কত? T1, এই পুরো প্রসেসের টেম্পারেচার T1। V2/V1 কেন লিখলেন? শেষ আয়তন V2, আদি আয়তন V1। তুমি চাইলে প্রেসারের সাহায্যে এটা লিখতে পারো, প্রেসারের সাহায্যে লিখলে হয় nRT ln P1/P2, ঠিক আছে, খুবই সহজ কথাবার্তা। আচ্ছা এবার আসো, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে যে পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে সেটা সূত্র কি? তো সেটা সূত্র হবে nR, এখানে টেম্পারেচার কত দেখো তো, T2 হচ্ছে টেম্পারেচার, তাহলে nRT ln শেষ আয়তন কত? দেখো তুমি কিন্তু সি থেকে ডি তে আসতেছো, তার মানে ডি হচ্ছে তোমার শেষ অবস্থা, তার ডি তে তোমার আয়তন হচ্ছে V4, সো ln V4/V3। আর তুমি যদি প্রেসারের সাহায্যে লিখতে চাও, প্রেসারের সাহায্যে, সো এটা আসে nRT2, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, nRT2 ln P3/P4। ওকে, ঠিক আছে। ওকে, এবার আসো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানকার আমার তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে এই হলো টোটাল কাজ। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি এই কার্নোট সাইকেলের এখন রুদ্ধতাপীয় সংকোচন আর প্রসারণের জন্য চিন্তা করো, যেহেতু এটা রুদ্ধতাপীয় অবস্থা, তার মানে এখান থেকে একটা জিনিস লেখা যায়, কি লেখা যায়? যে P2 V2 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, গামা কিছু বলে না দিলে 1.4। ওকে, একইভাবে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় P1 V1 গামা সমান হচ্ছে
P4 V4 গামা। ঠিক আছে, সো এই হলো টোটাল অবস্থা। এবার আসে এনট্রপির হিসাব। এনট্রপি যদি হিসাব করো, রুদ্ধতাপীয় প্রসারণে এনট্রপি হলো আমাদের 0। ঠিক আছে, এখানেও আমাদের এনট্রপি কত? 0। হিসাব সিম্পল। এবার আসো প্রথম কেসে, অর্থাৎ সমষ্ণ প্রসারণে এই জায়গায় আমাদের এনট্রপি, সেইটা আমাদের হবে এই Q1 ডিভাইডেড বাই T। টি তো হবে না, T1 হবে, কারণ এখানকার তাপমাত্রা হচ্ছে T1। আর এইখানকার এনট্রপি হবে Q2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, এই হলো টোটাল হিসাব। এখন আরো ব্যাপার আছে, এনট্রপি এখানে শেষ না, এনট্রপি কেবল শুরু হলো। এইবার আসো আমরা যদি একটা জিনিস হিসাব করি, যে আমি এইখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজটা বের করতে চাই। মনে করো এটা হচ্ছে W2, তাহলে সেটা কি হবে? সেটা হবে NR গামা মাইনাস 1 T2 মাইনাস T1। ঠিক লিখছি না ভুল লিখলাম? NR গামা মাইনাস 1 না 1 মাইনাস গামা? মাঝে মাঝে মনে থাকে না, নিজেরই মিস্টেক হয়ে যেতে পারে। দাঁড়াও আমি একটু চেক করি। তোমাদের ভুললে হবে না, বুঝছো? আমার তো এখন এটা মনে রাখা লাগে না। সো তোমাদের মতো ছিলাম তখন এটা ঠুটস্থ ছিল, এই যে 1 মাইনাস গামা। ইয়েস, আমি এই জন্যই ভাবছি কেমন কেমন লাগে 1 মাইনাস গামা। হ্যাঁ, 1 মাইনাস গামা। ঠিক আছে, এখানকার কৃত কাজটা কত হবে? এটাকে ধরো আমি বললাম W4, এটা হচ্ছে NR 1 মাইনাস গামা। কি হবে বলো তো? T2, এখানকার T2 মাইনাস T1। এখন তোমার দেখো, এখানকার তোমার শেষ তাপমাত্রা কিন্তু T2 না। আগে একটা জিনিস খেয়াল করো, এখানে T2 মাইনাস T1 কেন হয়েছে? এই T2টা হচ্ছে শেষ অবস্থায় তাপমাত্রা, T1টা হয়েছে আদি অবস্থায় তাপমাত্রা। ঠিক আছে, কেন? দেখো তুমি B থেকে C তে আসতেছো, তাহলে C হচ্ছে তোমার শেষ অবস্থা, এখানকার তাপমাত্রা T2, আর B হচ্ছে তোমার আদি অবস্থা, এখানকার তাপমাত্রা T1। এই জন্য এরকম হয়েছে। এবার একটু খেয়াল করো, তুমি যখন D থেকে A তে আসতেছো, তাহলে A হচ্ছে তোমার শেষ অবস্থান, তাপমাত্রা কত? T1। সো T1 মাইনাস D বিন্দুতে তাপমাত্রা কত? T2। এখন একটা মজার জিনিস খেয়াল করো, ওইটা হচ্ছে T2 মাইনাস T1, এটা হচ্ছে T1 মাইনাস T2। তার মানে কি একজন আরেকজনের বিপরীত। সো তুমি যদি এখন বলো যে ভাইয়া এই পুরা কার্নোট সাইকেলের নেটকৃত কাজ কত? পুরা কার্নোট সাইকেলের নেটকৃত কাজ কত? অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল সেটা কত? এই কার্নোট সাইকেলের ক্ষেত্রফলটা কত? এটা যদি আমাকে তুমি জিজ্ঞেস করো, তাহলে সেটা কি হবে? কার্নোট সাইকেলের ক্ষেত্রফল অর্থাৎ মোট কৃত কাজ। তাহলে আমি যদি একটু লিখি, জায়গাও তো নাই লিখার, এই কার্নোট সাইকেলের যদি মোট কৃত কাজ লিখতে চাই, মোট কৃত কাজ, তাহলে সেটা কি হচ্ছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ, বা এটার এরিয়া। ঠিক আছে, তাহলে সেটা কত? দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজটা একজন আরেকজনের বিপরীত, তার মানে এই W2 যোগ W4 এটা মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এরা বিপরীত, অর্থাৎ W2 প্লাস W4 হয়ে যাবে 0। এটা নিয়ে আর কোনো টেনশন নাই। তাহলে সেটা কি হবে? সেটা বেসিক্যালি হবে, দেখো এই Q1 আর Q2 এরা হচ্ছে যোগ হয়ে যাবে, Q1 প্লাস হচ্ছে Q2, এরা আমাদের কি হয়ে গেল? যোগ হয়ে গেল। বুঝতে পারছো? যোগ হয়ে গেল। ওকে, সো এটা এখন আশা করি বের করতে পারবা, এটা আসলে আহামরি কিছু না। এখন আরেকটা বিষয় এখান থেকে বোঝা লাগবে, সেটা হচ্ছে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমরা একটু দেখি। তাহলেই তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে একটা শর্টকাট আছে, তাহলে আসো আমরা শর্টকাটটা দেখি। তাহলে শর্টকাটটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন পেজ ওপেন করি। এখানে আসলে জায়গা হবে না আসলে। ঠিক আছে, সো ধরো এটা হচ্ছে কার্নোট সাইকেল, যেটা আমি হচ্ছে আঁকাইছিলাম আর কি। তো শর্টকাটটা হচ্ছে কোনাকুনি আয়তনগুলার গুণফল সমান। ঠিক আছে, কোনাকুনি আয়তনের গুণফল সমান মানে কি? কোনাকুনি আয়তনের গুণফল সমান। এটা মানে কি ভাইয়া?
একটু দেখো, এখানে কোনাগুনি আয়তন হিসাব করো। এখানে আয়তন কত? V1, এর কোনা, এটা একটা যদি কোনা হয় তাহলে আরেকটা কোনা কত? এটা V3। তার মানে এই দুইটার গুণফল সমান সমান এখানে আয়তন কত? V2, এর কোনা কোনটা? V4, V2 V4। তার মানে দুইটা কৌণিক অবস্থান, কোনা কুনি, এদের আয়তনের গুণফল সমান। এখন তাই যদি হয় এখান থেকে একটা জিনিস আমাদের বের করা যায়, সেটা হচ্ছে কিউ নেটের একটা ভ্যালু বের করা যায়। খেয়াল করো, এটা যদি এরকম হয়, এটা একটু মনে রাখবা, এটা আসলে খুবই হেল্পফুল, এই জিনিসটা খুবই সাহায্যকারী, হেল্পফুল, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এগুলো ডেরিভেশন আছে, ডেরিভেশন আসলে দেখানোর টাইম নাই। তো এবার আসো, যদি তাই হয় তাহলে আমাদের কিউ নেট, এটা সময় সময় কি বলছিলাম, এখানকার এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এই দুইটার যোগফল, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করো, Q1 কত? nRT1 ln V2/V1, nRT2 ln V4/V3। আচ্ছা, এবার একটু খেয়াল করো, V1 V3 সমান হচ্ছে V2 V4, রাইট? সো তুমি যদি এখান থেকে V4 V3 বের করতে চাও তাহলে সেটা কত আসে? সেটা আসে দেখো V1/V2, ঠিক আছে? তো সেই ভ্যালুটা যদি এখানে বসাই দাও, সো এটা আসে nRT1 ln V2/V1 প্লাস nRT2 ln V1/V2। এখন দেখো এই জায়গায় আছে ln V2/V1 আর এখানে আছে ln V1/V2, উল্টা না? তাহলে এই V1/V2 কে V2/V1 করলে কি হবে? সামনে একটা মাইনাস চলে আসবে, সো এটা হবে nRT1 ln V2/V1 মাইনাস nRT2 ln V2/V1। এখন দেখো, এখান থেকে অনেক কিছুই কমন যায়। একটা হচ্ছে nr, তুমি এটাকে এভাবে লিখতে পারো T1 - T2 ln V2/V1। এটাই হচ্ছে আমাদের কার্নোট সাইকেলের মোট কৃত কাজের ভ্যালু, মানে এই পরিমাণ কৃত কাজটাই তুমি আসলে একটা কার্নোট সাইকেল থেকে পাচ্ছ। এটা কোন কৃত কাজ জানো? এটা হচ্ছে তুমি যখন একটা হিট ইঞ্জিন নিচ্ছ, এটা কোন কৃত কাজ একটু বলি, দেখো এটা কোন কৃত কাজ। তুমি যখন কোন একটা হিট ইঞ্জিন নিচ্ছ, হিট ইঞ্জিন, সেখানে Q1 তাপমাত্রা থাকতেছে, Q2 বের হয়ে যাচ্ছে, আর তুমি এখান থেকে কৃত কাজ পাচ্ছ W। এই ডাব্লুটাই বেসিক্যালি আমরা বের করলাম। অর্থাৎ তোমার হিট ইঞ্জিনটা যদি একটা কার্নোট সাইকেল হয়, একটা কার্নোট হিট ইঞ্জিন হয়, তাহলে Q1 যেটা, Q1টা হচ্ছে এই যে Q1, Q2টা হচ্ছে এই যে Q2, আর এখান থেকে যে কাজটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখানকার এফিসিয়েন্সি সেটা কি হবে? সেটা হবে 1 - Q2/Q1। তবে একটা কথা বলি, কার্নোট সাইকেল কিন্তু একটা আদর্শ সাইকেল এবং এটা একটা প্রত্যাগামী সাইকেল, কারণ তুমি যে পয়েন্টে যাত্রা শুরু করছো ওই পয়েন্টে ফেরত আসছো। সো এটাকে লেখা যায় 1 - T2/T1, ঠিক আছে? মজার বিষয় খেয়াল করো, এখানকার যে T2, এটা তো সূত্র অনুযায়ী লিখছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই T2টা আসলে T2 না, এই T2টা হচ্ছে A থেকে B তে যাওয়ার সময় তাপমাত্রা, T1টা হচ্ছে দেখো C থেকে D তে যাওয়ার সময় তাপমাত্রা। তার মানে Q2টা কোথায়? না, উল্টা লিখলাম, আরে সরি, এটা হচ্ছে C থেকে D তে যাওয়ার তাপমাত্রা, আর এটা হচ্ছে A থেকে B তে যাওয়ার তাপমাত্রা। এটা কিভাবে বুঝলেন ভাইয়া? দেখো উপরে কি আছে? Q2 কোথায় আছে? এই যে দেখো এইখানে আছে Q2, তাহলে এখানকার যে তাপমাত্রা সেটা T2, সেই T2টাই বসছে এই যে দেখো উপরে। আর Q1 কোনটা? এই যে এখানে যে তাপমাত্রাটা নামতেছে এটাই হলো Q1, এখানকার তাপমাত্রা কত? T1, সেটাই বসছে এখানে। তার মানে আমরা বুঝতে পারতেছি কার্নোট সাইকেল কিন্তু একটা আদর্শ তাপ ইঞ্জিন, আদর্শ হিট ইঞ্জিন, ঠিক আছে? সো আশা করি বুঝছো, এখানে যতটুকু বলছি এটুকু জানলেই হবে। এবার আসো কার্নোট রেফ্রিজারেটর। সবই সেম থাকবে, শুধু ডিরেকশন ঘুরে যাবে। মানে কি? দেখো আমার কার্নোট সাইকেল এদিক বরাবর ঘুরতেছিল, এইভাবে ঘুরতেছিল, আর কার্নোট রেফ্রিজারেটর উল্টা দিকে ঘুরবে, ঠিক আছে? উল্টা দিকে ঘুরবে, তার মানে এরকম।
উল্টা দিকে ঘুরবে। এই হয়ে গেল কার্নো রেফ্রিজারেটর। সবই সেম, খালি তাপের প্রবাহর ডিরেকশন ঘুরে যাবে। অর্থাৎ আগে উপর থেকে নিচে Q1 পড়তেছিল না, এবার নিচ থেকে উপরে চলে যাবে Q1, এখান থেকে এখানে চলে যাবে Q2। সব ডিরেকশন মানে সবই সেম, শুধু ডিরেকশন উল্টে যাবে। ইকুয়েশনও সেম কিন্তু ডিরেকশন উল্টে যাবে, ঠিক আছে। এবং এটার কৃতকাজ হচ্ছে ডাব্লু। ওকে, তাহলে এটার কার্যাপেক্ষক সহগ সেটা কত হবে? সেটা আমাদের হবে, দেখো আউটপুট কত। আউটপুট হচ্ছে এখানে তোমার হচ্ছে, দেখো আউটপুট হচ্ছে Q2, ইনপুট হচ্ছে ডাব্লু, সো এটা হবে Q1 - Q2, ঠিক আছে। আর তুমি যদি প্রত্যাগামী প্রক্রিয়া চিন্তা করো তাহলে এই COP এটা আমার তো আস্তে আস্তে Q2/T1 - T2। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে কার্নোট সাইকেল। এইবার আসো এনট্রপির আরো কিছু জিনিস আমরা দেখব। এনট্রপির আরো কিছু জিনিসপত্র আমরা দেখব। যেমন দেখো এনট্রপিতে দুইটা কেস আছে যেটা বেশি পরীক্ষায় আসে। সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন এনট্রপি। আমরা জানি যে কোনো একটা বস্তুকে তুমি যখন তাপ দিতে থাকো সেই তাপটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যখন সেই তাপ ওই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করে, আর একটা হচ্ছে যখন সেই তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে। যখন বস্তু তার নিজস্ব ভৌত অবস্থান পরিবর্তন করে তখন সেটাকে বলি সুপ্ত তাপ, আর নর্মাল অবস্থায় যে তাপ দাও সেটা টেম্পারেচার বৃদ্ধি করতেছে। তো যখন তোমার এটা তাপমাত্রা পরিবর্তন করে তখন আমরা জানি যে কিউ হচ্ছে ms ডেল থিটা, তাই না? কিন্তু তুমি যেহেতু খুবই ক্ষুদ্র অংশ চিন্তা করতেছো এই জন্য আমরা ডিটি নিচ্ছি। তো এটা দেখো ডেল Q/Δt, মানে যেহেতু ক্ষুদ্র অংশ নিচ্ছি সো এটা ক্যালকুলেশন করলে আসে ms ln Tf/T1, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, একটু মনে রাখো। ওকে, এবার আসো অবস্থার পরিবর্তনে। অবস্থার মানে হচ্ছে ধরো বরফ থেকে পানি হচ্ছে বা কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বাষ্প হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এনট্রপি সূত্র হচ্ছে ডেল S সমান ml/T, ঠিক আছে। এখন এখানে ব্যাপার আছে, তুমি যদি কঠিন থেকে তরলে যাও, যদি পানি হয় তাহলে সেটা হচ্ছে mLF/T। LF টা কত? LF টা দেখো 336 আর তুমি যদি তরল থেকে বাষ্পে চলে যাও তাহলে আমাদের ডেল S এটা হচ্ছে mLV/T। এখানে LV কত? সেটা হচ্ছে 226830 জুল পার কেজি। ওকে, ঠিক আছে। এবার দেখো এখানে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি দেওয়া আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন 0, এটা অনেকক্ষণ বললাম। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন একটু মনে রাখবা nR ln Vf/V1 VI। সমতাপীয় প্রক্রিয়ায় NCP ln Tf/Ty, ঠিক আছে। সবটা হচ্ছে এটা, একটু মনে রাখবে, এগুলো অতটা আসে না, জাস্ট লিখে রাখা আর কি। ওকে, এবার একটা বিষয় আছে, দেখো আমরা জানি ds সমান হচ্ছে dq/t। এখন এখান থেকে dq সমান কি লেখা যায়? tds। তার মানে তুমি যদি কখনো এরকম দেখো যে tds, এটা মানে বুঝে নিতে হবে যে তাপ অথবা তাপের পরিবর্তন, ঠিক আছে, তাপের পরিবর্তন। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখান থেকে আমার বলতে মিস্টেক হয়েছে বা ভুলে গেছি, একটু বলে দেই। সেটা হচ্ছে চাক্রিক প্রক্রিয়া যদি থাকে, আচ্ছা একটা নতুন পেজে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি সাইক্লিক প্রসেস থাকে, মনে করো চাক্রিক প্রক্রিয়া অথবা সাইক্লিক প্রসেস, মানে তোমার কোনো নির্দিষ্ট প্রসিডিউর মেনে চলতেছে না, মানে সমষ্ণ, সমায়তন, সমচাপ, রুদ্ধতাপীয় এরকম কোনো নির্দিষ্ট প্রসিডিউর মানতেছে না, জাস্ট এটা সাইক্লিক চলতেছে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি, আসো। ঠিক আছে, আজানের বিরতি একটু নিয়েছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এই জন্য একটু কাটা লাগলো। হ্যাঁ, আজান দিল তো। ওকে, সাইক্লিক প্রসেসটা কি জিনিস এটা জাস্ট মনে রাখবা যে নর্মালি আমরা অ্যান্টি ক্লককে পজিটিভ ধরি না, কিন্তু সাইক্লিক প্রসেস একটা কথা মনে রাখবা যে যদি তোমার ক্লকওয়াইজ রোটেশন হয়, ভাই রোটেশন এখানে কই থেকে আসলে আমি দেখাচ্ছি। ক্লকওয়াইজ রোটেশন হলে আমার কৃতকাজ হচ্ছে পজিটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে কৃতকাজ হবে নেগেটিভ। ভাই এখানে আবার রোটেশন আসলো কই থেকে? আসো আমরা দেখি। সাইক্লিক প্রসেস তো বুঝো যে একটা প্রান্ত থেকে
আমাদের কৃতকাজ শুরু হবে এবং ওই প্রান্তেই আমাদের এসে শেষ হবে। মানে একটা প্রান্ত থেকে আমাদের তাপগতীয় প্রক্রিয়া বা সিস্টেমের কাজ শুরু হবে এবং ওই পয়েন্টে এসে শেষ হবে। তো এই পুরো প্রসেসটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। তো একটু খেয়াল করো, আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি। সো প্রথমে আসো একটা সার্কেল বা একটা সার্কেল বলতে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? সো মনে করো যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 5 মিটার কিউব, এটা হচ্ছে 10 মিটার কিউব, ওকে? এটা হচ্ছে লেটস সাপোজ এটা ধরো হচ্ছে 5 প্যাসকেল, এটা হচ্ছে ধরো 10 প্যাসকেল। একটা জিনিস খেয়াল করো, এখানে 10 টু দি পাওয়ার 5 দেওয়ার মানে কি? এখানে 10 টু দি পাওয়ার 5 দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। যেহেতু সব জায়গায় 10 টু দি পাওয়ার 5 গুণ আছে, সেটাকে আমরা আলাদাভাবে না লিখে এখানে জাস্ট এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এইবার যদি ধরো এই জিনিসটা এইভাবে ঘোরে, তাহলে আমি বললাম যে এখানকার টোটাল কৃত কাজ কত। দেখো এটা কোন দিকে ঘুরছে? এটা ঘুরছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, খেয়াল করছো? অ্যান্টি ক্লকে ঘুরছে। এটা ঘুরছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কারণে এর কৃত কাজ হবে নেগেটিভ। কৃতকাজ হবে অ্যান্টি ক্লকওয়াইজ কেমন? এই যে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সো কৃতকাজ হবে নেগেটিভ। আর কৃতকাজের মান কি হবে? এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত? ভূমি গুণন উচ্চতা। সো ভূমি কত? 10 - 5 ইন্টু উচ্চতা কত? এই 10 - 5। কিন্তু এখানে একটা 10 টু দি পাওয়ার 5 গুণ আছে, ঠিক আছে? সো দেখো এটা আসতেছে -25 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই বা একটা বৃত্ত নেই। ত্রিভুজ তোমরা আসলে দেখেই থাকো, একটা বৃত্ত নেই। এই বৃত্তটা ধরো এইভাবে ঘুরতেছে, ওকে? এইভাবে ঘুরতেছে। আচ্ছা, এইবার ধরো এই পয়েন্টটা হচ্ছে 10 মিটার কিউব, এটা হচ্ছে 20 মিটার কিউব। ইভেন এটা কিন্তু উপবৃত্ত হইতে পারে। উপবৃত্তের ক্ষেত্রফল কি? পাই এ বি। জানো না উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই এ বি। আর যাই হোক, এটা যেহেতু বৃত্ত নিয়ে ফেলছি, কোনো ব্যাপার না। দেখো এটা কিন্তু তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছো, ক্লকওয়াইজ ঘুরতেছো। এই যে দেখো ক্লকওয়াইজ ঘুরতেছো, তার মানে এখানকার কৃত কাজটা হবে পজিটিভ ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। দেখো এটা 10, এটা 20, তার মানে এইটুকু হলো 10, তাহলে ব্যাসার্ধ কত? 5, তার মানে এটা হবে 5 ইন্টু 5 স্কোয়ার, এত জুল। দেখেছ? এবার আসো একটা ট্রাপিজিয়াম নিয়ে দেখি। আসো একটা ট্রাপিজিয়াম চিন্তা করি। ট্রাপিজিয়াম চিন্তা করি। এটা ধরো 20 প্যাসকেল, 30 প্যাসকেল, ঠিক আছে? এটা ধরো 10 মিটার কিউব, এটা ধরো 40 মিটার কিউব, এটা ধরো 20 মিটার কিউব, আর এটা ধরো 30 মিটার কিউব, ঠিক আছে? আর ধরো সেটা এদিকে ঘুরতেছে। তাহলে আসো প্রশ্ন, এটা কৃতকাজ কি হবে? আসো আমরা দেখি এটা কৃতকাজ কি হবে। যেহেতু সেইটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে এটা হবে নেগেটিভ, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটা সমান্তরাল বাহু এইটা, আর একটা হচ্ছে এইটা। এই বাহুর দৈর্ঘ্য কত? 20 আর 30 আছে, তার মানে এই বাহুর দৈর্ঘ্য 10, আর এই বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে আছে 40, এখানে আছে 10, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30। সো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। উচ্চতা কত? এইটার উচ্চতা, সেটা কত হবে? 30 বিয়োগ 20 মানে হচ্ছে 10, ঠিক আছে? এখন ক্যালকুলেট করে যা পাবা এটাই অ্যান্সার। ওকে, আসো আমরা এমসিকিউতে চলে যাই। কোনো বস্তুর পারিপার্শ্বিক শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে
শক্তির অবিরাম সরবরাহ করা সম্ভব। এটা কার? আর এটা কেলভিন। তোমাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম না, এটা কেলভিন। ওকে, একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? এটা খুবই সহজ, দ্বিতীয় সূত্রকে। তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সম্মিলিত সমীকরণ কোনটি? ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, সো এটা কোনটা হবে? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কেন বলি? আরে প্রথম সূত্র, সরি, তৃতীয় সূত্র তো নাই, সরি, প্রথম সূত্র। একটি কার্নো চক্রে সমচাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কতটি? সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে দুইটা করে, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। সো দুইটা করে, সো এটা হবে, এগুলো কিন্তু কমা, হ্যাঁ ভুল লিখছে আর কি, কমা, সেটা হবে 2,2। ঠিক আছে, কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কোনটি? এটা খুবই সহজ, এই যে ডি নম্বরটা। গৃহীত তাপ এবং বর্জিত তাপ যথাক্রমে H1 এবং H2 হলে তাপ ইঞ্জিনের দক্ষতা কত? কি হবে? 1 - H2/H1। একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে কর্মদক্ষতা কেমন ভাবে পরিবর্তিত হবে? দেখো, আমরা জানি ইটা সমান 1 - T2/T1। ঠিক আছে, তো T2টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, আর T1টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। ঠিক আছে, এখন দেখো তোমাকে কি বলছে? তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো হচ্ছে, তার মানে T2টা কমতেছে। তাপ গ্রাহকের তাপমাত্রা মানে কি? T2, সেটা কমতেছে। T2 যদি কমে, তাহলে T2/T1ও কমতেছে। এটা যদি কমে, তাহলে 1 থেকে তুমি ছোট একটা জিনিস বিয়োগ করতেছো, তাহলে এটা কি হবে? বাড়তেছে। তার মানে কি? কর্মদক্ষতা বাড়বে, সো বৃদ্ধি পায়। কার্নো ইঞ্জিনের দক্ষতা শতভাগ পেতে হলে গ্রাহকের উষ্ণতা কত হবে? দক্ষতা শতভাগ পেতে হলে দেখো, তো দক্ষতা এটা যদি তুমি 100% পাইতে চাও, 100% মানে কি? এটা সমান 1 হইতে হবে, তাহলে তুমি সর্বোচ্চ পাবা। এখন সেটা কখন হওয়া সম্ভব? হয় তোমার T2 0 হইতে হবে, দুইটা অপশন আছে, হয় তোমার T2 হবে 0, কারণ T2 যদি 0 হয় তাহলে 1 - 0 মানে 1, অথবা তোমার T1 হইতে হবে ইনফিনিটি। তো এখানে কি লিখছে? গ্রাহকের উষ্ণতা, তার মানে সেটা কত? 0 হইতে হবে। ঠিক আছে, 0 হইতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস না, 0 কেলভিন হইতে হবে, কেলভিন, কারণ এখানে কিন্তু টেম্পারেচারগুলো কিন্তু কেলভিন এককে হিসাব করতে হয়। ওকে, কখন কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হবে? যখন তোমার T2 হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের ক্ষমতা কত? এটা হচ্ছে 100%। ঠিক আছে, 100%। তাপ গ্রাহকের তাপমাত্রা 0, মানে তাপ বর্জিত হয় না, মানে কি? Q2 হলো 0, তাহলে আমার এটা কত? 1 - Q2/Q1, এটা 0 হয়ে যাবে, সো এটা হবে 1, তার মানে 100%। ঠিক আছে, একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। ইঞ্জিনটিকে তাপ উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে, কিছু তাপ কাজে পরিণত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিবর্তন কত? তো যদিও এখানে বলে নাই, কিন্তু দেখো তোমার টেম্পারেচার আর কৃত কাজ দেওয়া আছে, সো এটা আসলে আমাদের ইউজ করতে হবে Q2/Q1 সমান T2/T1, এই সূত্র। ঠিক আছে, তো Q2 ধরো বের করব, এত জুল তাপ গ্রহণ করে, তার মানে এটা হচ্ছে 4500। T2 কত? T2 হচ্ছে 127 ডিগ্রি, সো 127 + 273 কেলভিনে নিয়ে গেলাম, আর ওইটা কত? 327, তাহলে 327 + 273। সেখান থেকে তোমার কাজ হচ্ছে Q2-র ভ্যালুটা বের করে ফেলা। আশা করি পারবা। ওকে, ঠিক আছে, আসো আবার আমরা এই ম্যাথটা করি, আসো দেখি। ঠিক আছে, আসো এটা দেখি। একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রা দুইটি আধারের মধ্যে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে প্রতি চক্রে তাপ গ্রাহকের তাপ বর্জন করার পরিমাণ কত? একই সূত্র, আমাদের Q2/Q1 সমান হচ্ছে T2/T1।
তা দেখো Q2টা কত, তাপ আধারের তাপমাত্রা অর্থাৎ 250, Q1টা কত 500, ঠিক আছে। ও সরি, আমাদের তো Q2টা বের করতে হবে। সো Q2, Q1টা কত, 1 কিলো জুল তাপ গ্রহণ করে কে, সেটা তাপ উৎস থেকে, তার মানে এটা হচ্ছে 1, কিন্তু দেখো এককটা হচ্ছে কিলো ক্যালোরি, এটা মাথায় রাখা লাগবে। আর এটা কত হবে 250, নিচে হচ্ছে 500, সো এটা কাটলে হয় 2, সো Q2 এটা আস্তে আস্তে হাফ কিলো ক্যালোরি, ঠিক আছে। তো এখানে দেখো এই অপশনটা কিন্তু নাই, তাহলে একটা কাজ করি, এই কিলোটাকে ভেঙে দিই, তাহলে হাফ ইন্টু 1000 ক্যালোরি, অর্থাৎ এটা হবে 500 ক্যালোরি। সো এটা অ্যান্সার কত 500 ক্যালোরি। ওকে, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন এবং 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি কেলভিন এবং 900 কেলভিন তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা টি সমান কত। তাহলে বোঝা লাগবে যে 800 ভাগ 400 সমান সমান টি বাই 900, সো এটা কাটলে হয় 2, সো টি আসতেছে কত 1800, সো এটা আসে কত 1800 কেলভিন, ঠিক আছে। ওকে, 35% কর্মদক্ষতা বিশিষ্ট একটি তাপের ইঞ্জিন প্রতি পূর্ণ চক্র শেষে উৎস থেকে গৃহীত তাপের শতকরা কত ভাগ বর্জন করে। তাহলে আমরা জানি ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1, এখানে ইটা সমান কত 35%, তার মানে এটা হচ্ছে 0.35 সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1, সো Q2 বাই Q1 এটা আসতেছে হচ্ছে 1 মাইনাস 0.35, সো Q2 বাই Q1 এটা আসতেছে হচ্ছে 0.65, সো Q2 আসতেছে কত 0.65 অফ Q1, তার মানে কত পার্সেন্ট বর্জন করে 65%, 0.65 এটাকে তুমি 100 দিয়ে গুণ করো তাহলে 65 চলে আসে, সো এটা হচ্ছে 65%। 33% কর্মদক্ষতা বিশিষ্ট ইঞ্জিনে এত জুল তাপ শক্তি সরবরাহ করো, এটা তোমরা করবা, এটা আমার করার কিছু নাই। হ্যাঁ এটাও তোমরা করবা, একই জিনিস, এটাও তোমরা করবা, একদম সহজ, ঠিক আছে। এটাও তোমরা করবা, এটাও করবা, এটা একদম সহজ ম্যাথ, ঠিক আছে। এটাও করবা, আসো এই ম্যাথটা দেখি। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 50%, একে 60% দক্ষ করতে হলে এর উক্ত তাপমাত্রায় কি পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপ গ্রাহকে, তার মানে T2 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 প্লাস 273 কেলভিন, সো দেখো এটা আসতেছে কত 300 কেলভিন। তাহলে আমাদের ইটা হচ্ছে 50%, মানে কি 0.5 সমান সমান 1 মাইনাস T2 বাই T1, সো 0.5 সমান 1 মাইনাস 300 বাই T1, ঠিক আছে। আমাকে বলছে একে 60% দক্ষ করতে হলে এর উক্ত তাপমাত্রার কি পরিবর্তন আনতে হবে। তার মানে এই T2-র মান কত হলে দক্ষতা 60% হবে। তাহলে একটা কাজ করি, আমরা T1 এর মানটা বের করে ফেলি, সো 300 বাই T1 এটা আসতেছে হচ্ছে 0.5, সো T1 এটা আসতেছে 600 কেলভিন। এবার দেখো তুমি চাও হচ্ছে 60%, তাহলে 60% মানে কি 0.6, ঠিক আছে। তাহলে এটার জন্য কি হবে 1 মাইনাস T2 প্রাইম, তুমি এখন তাপগ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করবা, করে এটাকে 60% কর্মদক্ষতায় আনবা, আর T1 কত 600, সো T2 প্রাইম বাই 600 সমান আসে 0.4, সো T2 প্রাইম আসে 0.4 ইন্টু 600, সো এটা আসে 4/10 ইন্টু 600, তাহলে এটা আসে 240 কেলভিন, ঠিক আছে। ওকে, একটি কার্নো ইঞ্জিন যখন এতদিন, আচ্ছা ঠিক আছে, এটা তোমরা করবে, একই ম্যাথ, এটাও তোমরা করবা।
এটাও তোমরা করবে। এখানে আসলে আমার নতুন ভাবে কিছু নাই, ঠিক আছে। এইবারটা খেয়াল করো, এটা ম্যাথ না, এটা কনসেপ্ট। কি বলেছে, একটি রান্নাঘরে দেওয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলো, তাহলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? ইনসুলেটর মানে কি? যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে সেখানে কি হবে বলো তো? তুমি এটাকে ছেড়ে রাখলে কি হবে? তাপমাত্রা কমবে। মানে বিষয়টা কি হবে দেখো, তাপের আদান প্রদান হবে না। মনে করো এটা হচ্ছে রান্নাঘর, এর ভিতর দিয়ে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তুমি এখানে একটা রেফ্রিজারেটর রাখতেছো এবং এটা খোলা রাখতেছো, তখন কি হবে? আশেপাশের তাপগুলা সেই রেফ্রিজারেটরের ভিতরে ঢুকে যাবে, কারণ রেফ্রিজারেটরে তোমার তাপমাত্রা কম আর কক্ষ তাপমাত্রা বেশি, তার মানে তাপগুলা সব রেফ্রিজারেটরে যাবে, তার মানে ইনিশিয়ালি কিছুটা ঠান্ডা হবে, ঠিক আছে, কিন্তু একটা সময় যায় আর ঠান্ডা বা গরম হবে না। সো এটা কি লেখা যায়, সেটা হচ্ছে প্রথমত তাপমাত্রা, তো এখানে একটু ভুল আছে, এটা হবে কমবে বলা যেতে পারে, কমবে, কারণ এই বাকিগুলো তো হয় না। এটা আসলে এরকম হবে যে প্রথমে একটু কমবে, তারপরে স্থির থাকবে, ঠিক আছে। ওকে, এই যে দেখো, একটি রেফ্রিজারেটরে শীতল তাপ আধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, উষ্ণ তাপ আধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। রেফ্রিজারেটরটি কার্য সম্পাদন সহগ কত? তা আমাদের সিওপি, এটা সূত্র কি? Q2/Q1 - Q2। Q2 কত? 450, Q1 কত? 600 - 450, ঠিক আছে। সো এটা আসে হচ্ছে 450/150, তার মানে 3। কার্যাপেক্ষক সহগ সবসময় 1 থেকে বড় হয়, ঠিক আছে। ওকে, এটা তোমরা নিজেরা করবা, এটা বোঝার কিছু নাই। একটি রেফ্রিজারেটরে কার্য সম্পাদন সহগ 2.5। এটি শীতল তাপ আধার থেকে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটরটি চালানোর জন্য প্রতিটি চক্রের বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হয়? ওকে, একটু খেয়াল করো, আমার সিওপি সেটা কি ছিল? Q2/Q1 - Q2 মানে তো ডাব্লু, তাহলে সিওপি কত? 2.5, Q2 কত? 300 বাই হচ্ছে ডাব্লু, সো ডাব্লু আসে 300/2.5, ঠিক আছে। সো এটা আস্তে আস্তে দেখো, 300/25 × 10, সো 120 জুল, ঠিক আছে। কোন পদ্ধতির বিশৃঙ্খল অবস্থা বৃদ্ধি পেলে উহার কোন রাশিটি বৃদ্ধি পায়? বিশৃঙ্খল বৃদ্ধি পাওয়া মানে এন্ট্রপি বাড়ছে, বিশৃঙ্খল বৃদ্ধি পাওয়া মানে কি? এন্ট্রপি বাড়ছে, ঠিক আছে, এন্ট্রপি বাড়ছে, এটা আমাদের মাথায় রাখবা। বিশৃঙ্খল মানে এন্ট্রপি। ওকে, বস্তু শৃঙ্খলা অবস্থা হতে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হলে এন্ট্রপি কি হয়? বাড়ে। বিশৃঙ্খলা বাড়লে এন্ট্রপি বাড়ে। সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। যদি সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এন্ট্রপি যথাক্রমে এত হয়, তবে কি হবে? যেটা সুশৃঙ্খল সেটা এন্ট্রপি কম, তার মানে সুপার কন্ডাক্টরের এন্ট্রপি কম কার থেকে? নর্মাল কন্ডাক্টর থেকে। তাহলে জিনিসটা কি? যেটা, ঠিক আছে। ওকে, কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে কম থাকে? কোন অবস্থায়? কঠিন অবস্থায়, কারণ কঠিন অবস্থায় সে ছোটাছুটি কম করতে পারে, সে একটা কম্প্যাক্ট জায়গায় থাকে, এই জন্য তার এন্ট্রপি কম। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি সবসময় বাড়ে, ঠিক আছে, আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কনস্ট্যান্ট। কঠিন অবস্থায় এন্ট্রপির মান কত? কম, সবচেয়ে কম বা সর্বনিম্ন। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তনের জন্য নিচের কোনটি সত্য? কি হবে বলতো? প্রত্যাবর্তী মানে কি? এন্ট্রপি পরিবর্তন শূন্য, তার মানে হবে সি। এই কারণে কার্নোট সাইকেলও এন্ট্রপি পরিবর্তন শূন্য, ঠিক আছে। ওকে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কত হবে? কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। পরে যাই,
এনট্রপি কমে এরকম একটা উদাহরণ কোনটি? রেফ্রিজারেটর। ঠিক আছে, কারণ রেফ্রিজারেটর মানে একটা জিনিস তোমার বলি, যত তাপমাত্রা বাড়ে তত বিশৃঙ্খলা বাড়ে, তত এনট্রপি বাড়ে। তাপমাত্রা কমলে বিশৃঙ্খলা কমে, এনট্রপি কমে। রেফ্রিজারেটরে তোমার তাপমাত্রা কমতেছে খাবারের, এই জন্য সেখানে এনট্রপি কমে যাচ্ছে। ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তনে এনট্রপির পরিবর্তন কত? 0। এই কতগুলো কয়বার আসছে দেখছো? কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত? 0। এনট্রপি পরিবর্তন ডিএস প্রকাশ করা হয়, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। এনট্রপি পরিবর্তন ডিএস প্রকাশ করা হয় কিভাবে? ডিকিউ/টি। যদি একটি সিস্টেম টি পরম তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, তবে এনট্রপি পরিবর্তন ডিএস কি দ্বারা প্রকাশ করা হয়? ডিকিউ/টি বা ডিকিউ/টি। হ্যাঁ, যে সি নম্বরটা। এনট্রপির এসআই একক কত? জুল পার কেলভিন। ঠিক আছে, এগুলো তো সহজ ম্যাথ, সহজ এমসিকিউ। এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত বরফকে এত ডিগ্রি পানিতে পরিণত করা হলো, এই যে সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে এনট্রপি পরিবর্তন কত? এনট্রপি পরিবর্তন কি? mLF/টি। এম কত? এম হচ্ছে 273, এলএফ কত? 336, 3টা শূন্য। আর তোমার হচ্ছে বা এখানে দেখো সরাসরি দেওয়া আছে, এটাই বসাই দেয় যেটা সরাসরি দেওয়া আছে, 3.36 × 10⁵। আর তাপমাত্রা কত? 100 নাকি? 100 না, সরি। ও আচ্ছা, তো বরফ থেকে পানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। ঠিক আছে, সো এটা কাটা চলে যায়, সেটা কত আসে? 3.36 × 10⁵। এই যে বিটা বি হবে। ঠিক আছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি ঠান্ডা পানিকে 5 কেজি ঠান্ডা পানিকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নতি করলে, দেখো এবার তুমি তাপমাত্রা চেঞ্জ করতেছো, তার মানে এনট্রপি পরিবর্তন সেটা হবে ms ∆T/T। এটা তো নর্মাল সূত্র, কিন্তু এখানে দেখো যেহেতু তুমি তাপমাত্রা পরিবর্তন করতেছো, তার মানে আমার এনট্রপির যে সূত্র সেটা হচ্ছে ms ln T2/T1। ঠিক আছে, ms ln T2/T1। এম কত? এম হচ্ছে 5 কেজি। এস কত? পানি, যেহেতু পানি না এটা, হ্যাঁ পানি, তার মানে এটা হচ্ছে 4200 ইন্টু লন। টি2 কত? টি2 হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 + 32, তাহলে এটা আসে 5305 ডিভাইডেড বাই আদি তাপমাত্রা কত? 10, তার মানে 283। ঠিক আছে, 283। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই একটা ধনাত্মক ভ্যালু হবে। ভাই ধনাত্মক হবে আপনি বুঝলেন কেমনে? কারণ দেখো লনের লবটা বড়, হরটা ছোট, তার মানে এটা ধনাত্মক। যদি লব ছোট হতো, হর বড় হতো, মানে তাহলে কি হইতো? তাহলে এটা ঋণাত্মক হইতো, তার মানে এটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, ওকে। এটা আসলে সাস্টের ম্যাথ, সো এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, সো এটা আমরা এখন করতেছি না, তোমরা করে নিও। দুইটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি একটি কি প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই ঘর্ষণ এগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কোন সিস্টেমের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে রিভার্সিবল প্রসেস একটি কি প্রক্রিয়া হবে? ধীর প্রক্রিয়া। এটা স্বতঃস্ফূর্ত না, রিভার্সিবল প্রসেস কখনোই স্বতঃস্ফূর্ত হয় না। ঠিক আছে, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ কত? তাহলে সেটা কত হবে? ms ∆T। এম কত? 1, এস কত? 4200, ∆T কত? 1, সো এটা আসে 4200 এত জুল। 5 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস কত তাপের পরিবর্তন কত? এটা তোমরা করবা। বিকারে পানি গরম করতে যদি 1 গ্রাম পানিতে 5 ক্যালোরি তাপ প্রয়োগ করা হয়, তবে তাপমাত্রার কি পরিবর্তন হবে? এখানে কিউ দেওয়া আছে হচ্ছে 5 ক্যালোরি। 5 ক্যালোরি মানে কি? 5 × 4.2 জুল সমান সমান ms ∆T। এম কত? 1 গ্রাম, 1 × 10⁻³ এস কত? পানি যেহেতু 4200 ইন্টু ∆T বা ডিটি বা টি, যা বলতে চাও। ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তন, তাহলে এটা বের করতে হবে। সো
সো এটা আসে 5 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 4200 ইন্টু 10⁻³ এবার একটু খেয়াল করো, এটাকে এভাবে লেখা যায় 5 ইন্টু 4.2 কে 42 লিখলাম, নিচে একটা 10 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, সো 42 আর এটা কাটলে হয় 100। ওকে, 100। তাহলে দেখো এই 100 আর এই 10 কত হয়? 1000। 1000 ইন্টু 10⁻³ মানে 1, তার মানে এটা হচ্ছে 5 কেলভিন হচ্ছে। ঠিক আছে, 5 কেলভিন হচ্ছে। তাহলে 5 কেলভিন বৃদ্ধি পায়। এখন 5 কেলভিন বৃদ্ধি পায় আমরা বলতে কি তাপমাত্রা পরিবর্তন স্কেলে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল সেম। 5 কেলভিন বৃদ্ধি পায় মানে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ঠিক আছে, সো এটা কি হবে? এই যে এই নম্বরটা। ওকে, এবার আসি এই ম্যাটটা দেখি। পাঁচ ওহম রোদের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে? খুব সুন্দর একটা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। দেখো আমরা জানি কি কিউ সমান সমান ms ডেল থিটা। এখানে কিউটা কি? যে পরিমাণ তাপ তুমি দিচ্ছ সেটা কার মাধ্যমে দিচ্ছ? তড়িৎ প্রবাহের মাধ্যমে দিচ্ছ। তাহলে সেটা সূত্র কি? I²RT সমান সমান ms ডেল থিটা। ঠিক আছে, I কত? 2 অ্যাম্পিয়ার, তার মানে 2 স্কোয়ার। রোধ কত? 5 ওহম রোধ। সময় কত? 100। m কত? m হচ্ছে বের করতে হবে কতটুকু পানি, সো mই বের করতে হবে। s হচ্ছে 4200। আর ডেল থিটা কত? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিচ্ছ, তার মানে ডেল থিটা হচ্ছে 100। সো এই যে 100 কাটা চলে যায়। এটা একটা কাজ করতে পারি, 2 স্কোয়ারকে আমরা 4 লিখতে পারি। তাহলে m আসতেছে 4×5 = 20 ডিভাইডেড বাই একটা শূন্য একটা কাটা যায়, সো এটা আসে হচ্ছে 210। 1 ডিভাইডেড বাই 210 কেজি। সো প্রথমটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা অ্যান্সার ডি নম্বরটা। কারণ দেখো 1/210 এটা বোঝা যাচ্ছে যে এরকম ছোট একটা সংখ্যা হবে। ঠিক আছে, ওকে। এই 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেওয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা এত কেলভিন বৃদ্ধি পায়। অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? সো তাপমাত্রা বৃদ্ধি পায় হচ্ছে 160 কেলভিন। তাহলে আমরা জানি কিউ সমান সমান ms ডেল থিটা। কিউটা কিন্তু এই যে দেখো বুলেটের বেগ কত ছিল, এখানে বুলেটটা যে বেগে দেওয়ালটাকে আঘাত করে, অর্থাৎ বুলেটের কারণে যে গতিশক্তি পাওয়া যাচ্ছে সেই শক্তিটাই কিন্তু তাপমাত্রা পরিবর্তন করতেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হাফ mv² সমান সমান ms ডেল থিটা। এখানে কাটা চলে যায়, হাফ v² সমান সমান s কত? সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 125। এই যে দেখো s হচ্ছে 125 দেওয়া আছে। ডেল থিটা কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে? 160 কেলভিন। ঠিক আছে, 160 কেলভিন। সো v², এই দুইটা ওই পাশে নিয়ে যাও, সো এটা কত আসে? 250 ইন্টু 160। সো v আসতেছে √250 ইন্টু 160। তাহলে এটা কত আসে? একটা কাজ করি, এখানে 250 ইন্টু 160 না, এটাকে আমরা একটা সিস্টেম করি। কি সিস্টেম করব? তাহলে ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে এটাকে আমরা লিখি 250 ইন্টু 16 ইন্টু 10, এই 10টাকে এর সাথে গুণ করে দিই, সো এটা আসে ইন্টু 16। এখন এটা মানে কত? 25, অর্থাৎ মানে এটা কি 50 স্কোয়ার মানে হচ্ছে 2500 ইন্টু এই 16 স্কোয়ার মানে 16-এর উপর রুট দিলে কত হবে? 4। সো এটা আস্তে আস্তে 200, অর্থাৎ এটা হবে কত? 200 মিটার পার সেকেন্ড। দেখো ক্যালকুলেটর কিন্তু লাগে না, কি করলাম আবার বলি, 160টাকে 16 ইন্টু 10-এ ভাঙছি, এই 10কে দিয়ে 250 গুণ করছি, সো 2500 ইন্টু 16। √2500 মানে কত? 50। √16 মানে কত? 4। তাহলে 50 ইন্টু 4 মানে হচ্ছে 200। ঠিক আছে, ওকে। 2 কেজি ভরের একটি বস্তু এত মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত? সেটা কত হবে? বিভব শক্তি সমান m হচ্ছে 2, g 9.8, h কত? 3, আর একক সব ক্যালোরিতে দেওয়া, সো 4.2 দিয়ে আমরা ভাগ করলে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে আসো আমরা এই ম্যাথটা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আসো আমরা এই ম্যাথটা দেখি। তাহলে আসো এই ম্যাথটা দেখি। এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয়, বরফ খণ্ডটির 1/4 গলে গেল। এক খণ্ড বরফ ভূমিতে পতিত হলো উপর থেকে, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয় এবং এই তাপটা নিয়েই বরফ খণ্ডটির 1/4 গলে গেল। তাহলে কত উচ্চতা থেকে পড়েছিল? দেখো আমরা জানি কিউ সমান সমান ms ডেল থিটা। এখন এখানে যেটা হচ্ছে, বিভব শক্তিটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে? 50%। তার মানে কিউটা কত? কিউটা হচ্ছে বিভব শক্তি ইন্টু এইটার 50%। তাপ শক্তিটা কত? বিভব শক্তি ইন্টু এইটার 50% সমান সমান ms ডেল থিটা। আচ্ছা, এইবার এখানে একটা বিষয় আছে যে এই এমটা একটা বিষয় আছে, এটা কত? 1/4 গলে গেল। সেটা একটা কাজ করি, এম প্রাইম বলে দিই। তাহলে পুরাটা কিন্তু বলে নাই, 4 ভাগের 1 ভাগ গলছে। তার মানে এম প্রাইমটা বেসিক্যালি m/4, এম প্রাইমটা বেসিক্যালি m/4, 1/4 গলে গেছে। সো এটাকে লেখা যায় mgh ইন্টু 50% সমান সমান m/4 s ডেল থিটা। ঠিক আছে, 1/4 বলছে। সো এম কাটা চলে যায়। জি কত? 9.8। এইচ কত বের করব? 50% মানে 0.5, 1/4 মানে 0.25 ইন্টু ডেল থিটা কত? কি বলেছে ডেল থিটা কত? ও আচ্ছা, এটা তো গলে গেছে তাই না? ও আচ্ছা, তাহলে এইভাবে করলে হবে না, একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। এখানে তাপমাত্রা বৃদ্ধি হয় না, গলে গেছে পুরো। আচ্ছা, যেহেতু গলে গেছে তাহলে আবার একটু লিখি। কিউ সমান সমান, যেহেতু গলে গেছে তার মানে কি? সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে কি? mLF। যেহেতু গলে গেছে তার মানে সুপ্ত তাপ, তার মানে কি? mLF। ঠিক আছে, এখন m যেহেতু 1/4 মানে 1/4 গলে গেছে, সো m প্রাইম দিয়ে দিলাম। এটা কত? 50% ইন্টু বিভব শক্তি সমান সমান m/4 ইন্টু LF। mm কাটা চলে যায়, সো 0.5 ইন্টু 9.8 ইন্টু এইচ সমান সমান 0.25, বা তুমি চাইলে এটাকে 1/4 লিখে রাখতে পারো। LF কত? LF হচ্ছে 336, 3টা শূন্য। একটা কাজ করি, আমরা এই 0.5টাকেও আমরা হাফ আকারে লিখে রাখি। এখন দেখো এই 2 এই 4 কাটলে হয় 2, সো এটা আসে 9.8 ইন্টু এইচ সমান সমান, দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 1, 6, 8, 3টা শূন্য। এখন এইটাকে আবার 9.8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, কি করব? মনে মনে এই 9.8টাকে 10 ধরে নিব। কেন ধরবো? এটা ধরলে যে ভ্যালুটা পাবো তার কাছাকাছি হবে অ্যান্সার। সো মনে মনে এটা 10 ধরো। সো এইচ কত আসে? 16800, এরকম একটা জিনিস আসে। ঠিক আছে, এখন বলছে কত কিলোমিটার উচ্চতা থেকে পতিত হয়েছে। তার মানে কিলোমিটার বের করতে হলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা মিটারে ছিল, এখন কিলোমিটার নিয়ে গেলাম। সেটা কত হবে? 16.8। এখন দেখো 16.8-এর কোন ভ্যালুটা আশেপাশে আছে? এটা তো জীবনও হবে না, এটাও তো জীবনও হবে না। তাহলে দেখো এটাও হবে না, এটা 34 অনেক দূর ডিস্টেন্স। কিন্তু দেখো 17 আর 16 কাছাকাছি ভ্যালু, তার মানে এটার আনসার কি হবে? 17.14। ঠিক আছে, একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রা পরিবর্তন হয় নাই, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা দেয়? তাপমাত্রা পরিবর্তন কখন হয় না? যখন তোমার অবস্থার পরিবর্তন হয়। সুপ্ত তাপ, যখন তোমার সুপ্ত তাপ হয়, অর্থাৎ তাপমাত্রা তাপ দিচ্ছ কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু সুপ্ত তাপ বলে। তো দেখো এটা কি হবে? পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ওকে। একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে কি বলে? ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর চাপ এবং তাপমাত্রা কত? ঠিক আছে, সেটা কত হবে? 4.58 আর হচ্ছে 273.16। ওকে, এটা একটু মুখস্থ করবা, এটা বোঝার কিছু না, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি মুখস্থ রাখতে হবে? যে এই ক্ষেত্রে প্রেশারটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, মিলিমিটার মার্কারি। আর টেম্পারেচার হচ্ছে
273.16 কেলভিন। অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্র প্রদর্শিত একটি বলয়াকার অ্যালুমিনিয়াম রিং তৈরি করা হয়েছে, এটি গরম করলে কি হবে? এখানে তো ছবি দেখা যাচ্ছে না, দাঁড়াও, ছবিটা মনে হয় মিসিং আছে, আমি একটু ছবিটা বের করি। এখানে মেবি ছবিটা মিসিং আছে, একটু দাঁড়াও, ছবিটা একটু বের করি, দেখি পাই কিনা ছবিটা। সম্ভবত একটা ছবি মিসিং আছে এখানে, হ্যাঁ এখানে একটা ছবি মিসিং আছে। এই যে এই ছবিটা মিসিং আছে। অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্রে প্রদর্শিত একটি বলয়াকার অ্যালুমিনিয়াম রিং তৈরি করা হয়েছে, এটি গরম করলে কি হবে? এটা গরম করলে কি হবে? অ্যালুমিনিয়াম কিন্তু তাপ পরিবাহী, তার মানে তাপ নেয় আর কি। তাহলে অ্যালুমিনিয়াম বাইরের দিকে বর্ধিত হয় এবং ছিদ্র একই আকারে থাকে, এটা সম্ভব না। তুমি যদি তাপ বাড়াও তাহলে কি হবে? এটা প্রসারিত হবে, প্রসারিত হলে তোমার ছিদ্রের কিছু অংশ জায়গা সে অবশ্যই দখল করবে, তার মানে ছিদ্র একটু ছোট হবেই, ঠিক আছে? দেখো, ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যে কোনো অংশের ক্ষেত্রফলের সমান অনুপাতে বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এরা ধরে নিছে যে, এরা এভাবে ধরছে যে যেহেতু তুমি টেম্পারেচার বাড়াচ্ছ বা গরম করতেছো, মানে কি টেম্পারেচার বাড়াচ্ছ, তার মানে প্রসারণ হবে। এরা ধরে নিছে যে প্রসারণটা বাইরের দিকে হবে, ওরা এটা ধরে নিছে, ঠিক আছে? ভিতরের দিকে প্রসারণ হবে এটা ওরা ধরে নেয়, ওরা ধরছে এটা বাইরের দিকে প্রসারণ হবে, কিন্তু বাস্তবে কিন্তু ভিতরেও প্রসারণ হইতে পারে, ঠিক আছে? সো এটাকে ওরা বাইরের দিকে প্রসারিত হবে এরকম ধরে নিছে। তাহলে কি হবে? অবশ্যই ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়াম যে কোনো অংশের ক্ষেত্রফলের সমান অনুপাতেই বাড়বে, ঠিক আছে? এটা মাথায় রেখে, ওকে? কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না যেয়ে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলে? কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থা না যেয়ে সরাসরি বায়বীয় অবস্থায়, তরল হচ্ছে না, তার মানে কি? উপরিপাতন। উপরিপাতন কোথায় আছে? উপরিপাতন কোথায় আছে? উপরিপাতন অথবা ঊর্ধ্বপাতন, যাই বলো, ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতন, এটাই অ্যান্সার, ঊর্ধ্বপাতন। এটা তোমার কেমিস্ট্রি পড়া, এটা জানো না? ঊর্ধ্বপাতন। উপরিপাতন কেন বলি আল্লাহ, ঊর্ধ্বপাতন, সরি। অর্থাৎ তোমার মাঝখানে কোনো লিকুইড স্টেট নাই, অর্থাৎ তোমার সলিড আছে, তুমি তাপ দিচ্ছ, সরাসরি ভ্যাপর অথবা বাষ্পে পরিণত হচ্ছে, বায়বীয় অবস্থায় পরিণত হচ্ছে, মাঝখানে কোনো লিকুইড স্টেট নাই, এই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে? আমি ভুল করে উপরিপাতন বলেছি, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তো এই হলো তাপগতিবিদ্যা, ঠিক আছে? আর তেমন কিছু নাই, এই হলো তাপগতিবিদ্যা। আর 2-3টা কিছু ম্যাথ আছে হালকা পাতলা ওই রিটার্নের জন্য, ওটা তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? ওগুলা করানোর মতো কিছু নাই, এই একই জিনিসই ঘুরে ফিরে। তো ঠিক আছে, তাপগতিবিদ্যা আমাদের শেষ হলো। তো আশা করি তোমরা ভালো করে ক্লাসগুলো করবা, প্র্যাকটিস করবা, এবং তোমাদের আমি আবার একটা সাজেশন দিই, সেটা হচ্ছে শুধুমাত্র এই ক্লাস করলেই সব কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। অবশ্যই তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে, বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আর ভার্সিটির অ্যাডমিশন কিন্তু, বা ভার্সিটির জন্য প্রিপারেশন সবচেয়ে সহজ। সো ভয় পেও না, পড়তে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।